আমি সুমন দাস, শ্যামাপ্রসাদ দাস কলেজ অফ এডুকেশনের বাংলার শিক্ষক। আজকে আমরা আমাদের ই লার্নিং ক্লাসে ডিএলএড সিপিএস 1-এর ইউনিট 9 অর্থাৎ ভাষার স্বরূপ অধ্যায় সম্পর্কে আলোচনায় প্রবেশ করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি মাতৃভাষা সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে আমরা সাধারণভাবে ভাষা অর্থে ভাষার যে স্বরূপ, ভাষা কাকে বলা হয় বা ভাষার প্রকারভেদ, এমনকি একজন ভাষা শিক্ষক হিসাবে শিক্ষকের শ্রেণীকক্ষে কি গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে বলতে হয় ভাষা কাকে বলে। যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে ভাষা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি, যে ধ্বনি সমষ্টির একটি নির্দিষ্ট অর্থ আছে, যার সাহায্যে মানুষের মনের কোনো ভাব প্রকাশিত হয় এবং সেই অর্থময় ধ্বনি সমষ্টি যদি কোনো জনসমাজে গৃহীত হয় এবং মোটামুটিভাবে তাকেই ভাষা বলা হয়। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন পদসমষ্টি হল ভাষা। এই অর্থে ভাষা মাতৃভাষা এবং বিদেশি ভাষা এরকম ভাষার মধ্যে ভাগ হয়ে থাকে। মাতৃগর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে ভাষা শিক্ষা গ্রহণ করে, ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে সেই ভাষাটি এক কথায় মাতৃভাষা। এবং বিদেশি ভাষা অর্থাৎ নিজের ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা সাধারণভাবে বিদেশি ভাষা বলা যেতে পারে। অর্থাৎ দেশের বাইরে বৈদেশিক কোনো ভাষা, যেমন ভারতবর্ষের বাইরে ইংরেজি, গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলির কথা আমরা উল্লেখ করতে পারি। আজকের ক্লাসের যে মূল আলোচনা সেটি হচ্ছে একজন ভাষা শিক্ষক হিসাবে ভাষার শিক্ষকের কি কি গুরুত্ব থাকে শ্রেণীকক্ষে, সেই বিষয় নিয়ে। এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে বিদ্যালয়গুলিতে আলাদা করে ভাষা শিক্ষক হিসাবে সেরকম চোখে পড়ে না। অর্থাৎ একজন বাংলা সাহিত্য ও ভাষা সংক্রান্ত যে শিক্ষক, তাকেই ভাষার দিকটাকেও পড়াতে হয় এবং তিনিও সেই বিষয়গুলো শ্রেণীকক্ষে ছাত্রদের সামনে তুলে ধরেন। সেই সূত্রে দেখতে হয় যে সেই শিক্ষককে ভাষা সংক্রান্ত বিষয়ে কতটা দক্ষ হতে হবে। তো সেই দিক দিয়ে খেয়াল করলে দেখা যায় যে একজন ভাষা শিক্ষকের বাংলা ব্যাকরণ সম্পর্কে প্রথমত স্পষ্ট ধারণা কিন্তু থাকা দরকার। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও যুক্ত ব্যঞ্জন বর্ণগুলির গঠন প্রকৃতি ও তাদের উচ্চারণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। তারপরে 3 নম্বর, যুক্ত ব্যঞ্জনের গঠন প্রকৃতি তাকে জানতে হয় এবং তার জন্য তিনি শ্রেণীকক্ষে চার্ট ব্যবহার করতে পারেন বা নানান রকমের মডেলও ব্যবহার করতে পারেন, যার ফলে কি হয় যে একজন শিক্ষকের ছাত্রদের সঙ্গে কমিউনিকেশন করতে বা যোগাযোগ করতে খুব সুবিধা হয়। সুন্দরভাবে সেই ভাষা শিক্ষককে ধ্বনি, সন্ধি, বর্ণ, এমনকি সমাস, প্রত্যয়, কারক, এই যে ব্যাকরণের বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়গুলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, যা শ্রেণীকে খুব সুন্দরভাবে পরিবেশিত করতে সহযোগিতা করে। শ্রেণীতে যাওয়ার আগে একজন ভাষা শিক্ষককে যথারীতি লেসন প্ল্যান বা পাঠ্যটিকা নির্ণয় করে নিয়ে যেতে হয় এবং সেই সম্পর্কে স্পষ্ট ধারণা যেন তার থাকে, যাতে ছাত্রদের সামনে সে পরিষ্কারভাবে তার বক্তব্য উপস্থাপন করতে পারে এবং সেটিকে সুললিত ভাষায় সুদক্ষভাবে উপস্থাপন করতে পারে, সেই দিকেও তাকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তিনি ব্যাকরণের আরও যে সমস্ত বিষয়, যেমন নত্যবিধান, সত্যবিধান, এছাড়াও বানান সম্পর্কীয় যে ব্যাখ্যা, সেইগুলো তিনি যেন সুন্দরভাবে উপস্থাপন করেন। তারপরে দেখি আমরা সন্ধি সমাসের মধ্যে অনেক সময় দেখা যায় যে সমাস এবং সন্ধি যেহেতু কাছাকাছি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 বা ততোধিক পদের মিলন যেমন সমাস, সেরকম
সন্ধির ক্ষেত্রেও ধ্বনির যে যুক্ত, অর্থাৎ এই বিষয়গুলো সূত্র সংজ্ঞা এগুলোকে খুব পরিষ্কারভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। বানান শিখনের ক্ষেত্রে তিনি যথাযথভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন এবং সেই ব্ল্যাকবোর্ড ব্যবহার করার সময় তাকে খেয়াল রাখতে হবে তার হস্তাক্ষর যেন খুব সুন্দর স্পষ্ট হয়ে থাকে, যাতে দূরবর্তী কোনো ছাত্র তার হাতের লেখা দেখে বিভ্রান্তিতে না পড়ে। তারপরে সমচ্চারিত শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। অর্থাৎ যদি কোনো ছাত্র ক্লাসরুমের মধ্যেই প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে যথাসম্ভব ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। যদি না পারা যায় সেখানেও শিক্ষককে দেখা উচিত যে সে কি করছে না, সেই পরবর্তীতে সে জানিয়ে দেবে বা সেই সম্পর্কে তার ধারণা, সেই বিষয়টি যেন সে মনে রাখে। তারপরে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, প্রাকৃত শব্দ, এই যে বিভিন্ন ধরনের ব্যাকরণের ছোট ছোট শব্দগুলো আছে, সেই শব্দগুলো কিভাবে তার ব্যুৎপত্তি নির্ণয়, কিভাবে সূত্র অনুযায়ী সেগুলো হচ্ছে, সেই দিকে যেন তার খেয়াল থাকে। এছাড়াও শিক্ষার্থীদের সমস্ত জিজ্ঞাসা বা প্রশ্ন, এই যে বিষয়গুলো থাকে তাতে খুব ধৈর্য সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং একজন ভাষা শিক্ষককে অযথা বিরক্ত হয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তারপরে দেখা যায় যে অনেক সময় তাদের হাতের লেখার ক্ষেত্রে মাত্রা বা বিভিন্ন রকমের যে আকার, ইকার এই সম্পর্কে যে ধারণাগুলো সেগুলো স্পষ্ট থাকে না। সেই জিনিসগুলোকে তাকে যথারীতি সুদক্ষভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে ভুল শিক্ষা গ্রহণ করলে সেটি তার ক্ষেত্রে অনেকটাই খারাপ দিকে এগোয়। সর্বদাই শিক্ষক মহাশয়কে খেয়াল রাখতে হয় যে শিক্ষক এবং ছাত্র এই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেন কোনো জটিলতা তৈরি না হয়, যাতে সেই শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা ক্লাসরুমে বিরক্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হয়। এই যে বিভিন্ন রকমের ছোট ছোট বিষয় হলেও এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলোর দিকে শিক্ষকদের যথারীতি নজর দেওয়া দরকার, যার ফলে একজন শিক্ষক তার শিক্ষণ পদ্ধতিতে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তারপর দেখা যায় শিক্ষণ প্রসঙ্গ কিরকম না, ব্যাকরণ পাঠদানের সময় স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ সম্বলিত একটি চার্ট তিনি, অর্থাৎ কি কি তার দরকার সেই চার্ট তিনি কিন্তু প্রথমেই দেওয়ালে টাঙিয়ে দেবেন। শ্রেণীর শিক্ষার্থীদেরকে ডেকে ডেকে কোন বর্ণের কি নাম সেগুলো উচ্চারণ করবেন এবং তার উচ্চারণ যেন স্পষ্ট হয় সেদিকে খেয়াল করবেন। তার ফলে কি হয় না, চোখে দেখে অর্থাৎ দর্শন ভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু তারা লাভ করতে পারে। তারপরে পাঠদানকালে শিক্ষা সহায়ক উপকরণ উদাহরণ হিসাবে ব্যবহার করতে হবে এবং ছাত্রদের প্রত্যেকটি ব্যাপার মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কোথাও কিছু অসুবিধা হলেও সেই শিক্ষককে জিজ্ঞাসা করে তার উত্তর কিন্তু তারা গ্রহণ করবে। যাই হোক, এই দিকগুলো ভাষা শিক্ষক হিসাবে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে অন্তত নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই হিসাবে তিনি একজন ভাষার সুদক্ষ শিক্ষক এবং সুদক্ষ ক্লাস নেওয়ার যে দিক সেটা কিন্তু তিনি তুলে ধরবেন এবং যথাযথভাবে তিনি তার শিক্ষার্থীদের কাছে সেই ক্লাস উপস্থাপন করবেন। যাই হোক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা আবার আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।